এবং এই সরকার কিভাবে চলবে, বাংলার বস এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিনায়ক হিসেবে কি করে কাজ করবেন আমলারা এবং উপদেষ্টারা, তার দিক নির্দেশ করছেন সুব্রত গুপ্ত। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, আইএস অফিসার, প্রাক্তন অবসরপ্রাপ্ত আইএস অফিসার এবং এসআইআর যার হাত ধরে হলেও যিনি স্পেশাল অবজারভার ছিলেন নির্বাচন কমিশনের, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। সুব্রতবাবু, এই মুহূর্তে আপনি নির্দিষ্টভাবে একটা গুরু দায়িত্ব নিয়েছেন, কতটা নতুন চ্যালেঞ্জ? মানে এটা একটা সময় আপনার মানে হাতের মুঠোয় ছিল অ্যাডমিনিস্ট্রেশন, আবার সেই অ্যাডমিনিস্ট্রেশন, আবার রাইটার্স বিল্ডিং, কি বলবেন? চ্যালেঞ্জ তো বটেই, কারণ সমস্যা অনেক, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও খুব মানে কঠিন অবস্থায় আছে। সুব্রতবাবু, নতুন কি কি চ্যালেঞ্জেস আপনার কাছে? প্রধান কি চ্যালেঞ্জ? একটা কি টাকা পয়সা? একটা হচ্ছে একটা হচ্ছে অর্থ জোগাড় করা বিভিন্ন প্রকল্পের জন্য, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে বিউরোক্রেটিক সিস্টেমটা, এটাকে আরো কিভাবে জনমুখী করা যায়, আরো কিভাবে আরো বেশি প্রোঅ্যাক্টিভ করা যায়, আরো বেশি ইনোভেটিভ করা যায়, সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই। এই দুটো জিনিস নিয়ে আমার ধারণা রাজ্য সরকার চিন্তা ভাবনা করবেন। সুব্রতবাবু, আমার মনে আছে বুদ্ধদেব বাবুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় একটা স্লোগান খুব ভাইরাল হয়েছিল, যদিও সেটা কতটা সফল হয়েছে আমি জানি না। ডু ইট নাও। আমলাতন্ত্রকে ঝাঁকিয়ে নাড়া দেওয়ার জন্য তিনি বলেছিলেন ডু ইট নাও। সেই ডু ইট নাও এর অংশ আপনিও তখন ছিলেন। এখন কি ডু ইট নাও আমাদের অনেকটা পিছিয়ে পড়া হয়ে গেছে, এখন কি এই ডু ইট নাওটা কাজে আসবে? দেখুন, এটা তো রাজ্য সরকার ঠিক করবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে আমরা ব্যুরোক্রেসি কিভাবে চলবে, কি ধরনের উদ্যোগ নেবে ইত্যাদি। আমার মতে এখন আমরা এতটাই পিছিয়ে পড়েছি যে আমাদের এখন ডু ইট নাওয়ে হবে না, ডু ইট ইয়েস্টারডে করতে হবে হয়তো। ডু ইট ইয়েস্টারডে? মানে এখন বলছেন আমরা ব্যাকলগে চলছি এই মুহূর্তে? দেখুন, সমস্ত পরিসংখ্যান আপনি যদি দেখেন আমাদের অন্যান্য রাজ্যের তুলনায় আমরা তো বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছি। তো সেই জায়গায় আমাদের কমপক্ষে আমাদের বিভিন্ন রাজ্যের মধ্যে আমাদের যদি প্রথম সারিতে আসতে হয়, তাহলে প্রচুর কাজ করতে হবে আমাদের সবাইকে। সুব্রতবাবু, একটা জিনিস গোটা বাংলার মানুষ জানতে চায়, যেহেতু ইলেকশনের সময় মানে আপনারা একটা বিস্ময়কর ঘটনা ঘটিয়ে দিয়েছেন, একটাও মৃতদেহ নেই, একটা লাশ নেই, একটা বন্দুক চলেনি, বোমা পড়েনি। ল অ্যান্ড অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি যে হোম মিনিস্ট্রি যার হাতে থাকবে, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও হয়তো নিজের কোনো একটা প্ল্যান পলিসি নিয়ে চলবেন, কিন্তু আপনি উপদেষ্টা হিসেবে এই আইন শৃঙ্খলা, তার যে কোল্যাপসটা হয়ে গেছিল, সেটা নিয়ে আপনার কি ভিশন, সেটাও বাংলার মানুষ জানতে চায়। হ্যাঁ, এটা দেখুন, প্রথম কথা হচ্ছে যে উপদেষ্টা হিসেবে কি কি বিষয় আমাকে দেখতে হবে বা কি বিষয়ে পরামর্শ দিতে হবে, সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবেন। আমি অপেক্ষা করছি যে এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে যে কোন কোন জিনিস আমাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে। এটা ঠিকই যে ইলেকশনের সময় আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আইন শৃঙ্খলা কিভাবে মেনটেন করা যায় যাতে মানুষ ভোট দিতে বেরোতে পারেন। কিন্তু এটাও প্রমাণিত যে মানুষ বিশাল সংখ্যায় এসে ভোট দিয়েছেন, তারা আশ্বস্ত হয়েছেন, তাদের কনফিডেন্স বেড়েছে, তারা এসেছেন, ভোট দিয়েছেন। আমি আশা করব যে পশ্চিমবঙ্গের নির্মাণে একই রকম সাড়া আমরা মানুষের কাছ থেকে পাবো। সুব্রতবাবু, এটা একটা মডেল হয়ে গেছে, যারা হয়তো আইএস আইপিএস অফিসার তারাও হয়তো কোনো একটা সময় এটা নিয়ে হয়তো পড়বেন এই কেস স্টাডি হিসেবে, যে এই 2026-এ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ইলেকশন কমিশন এবং স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত কোন মডেলটা নিয়েছিল, একটু যদি মডেলটা বলেন। মানে এই অসম্ভবকে সম্ভব করলেন কি করে? শুধুমাত্র যারা হিস্ট্রি শিটার বা দাগি অপরাধী তাদেরকে জেলে পাঠিয়ে সেটা কি হয়েছে, না আপনাকে অন্য অনেক
অনেকভাবে এই ধাপে ধাপে এই কাজটা করতে হয়েছে আপনাদেরকে? আমি এটুকু বলতে পারি, এক নম্বর চ্যালেঞ্জ ছিল মানুষকে বিশ্বাস দেওয়া যে তারা নির্ভয় ভোট দিতে পারবেন। আর এই বিশ্বাস দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ আমাদের করতে হয়েছিল। তার মধ্যে একটা যেমন ছিল, আপনি বললেন হিস্ট্রি শিটার ইত্যাদি, তাদের মানে গ্রেপ্তার করে তাদের কোর্টে চালান করা, সেটা যেরকম একটা দিক ছিল, তেমনি আবার মানুষকে আশ্বস্ত করতে হয়েছিল যে পুরো প্রক্রিয়াটা আমরা ওয়েবকাস্টিং এর মাধ্যমে ধরে রাখবো, এবং যেখানে যা ঘটনা ঘটবে তৎক্ষণাৎ সেখানে সেই বিষয়ে যা যা মানে দরকার সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমি আপনাকে এটা বলতে পারি যে আমাদের ইন্টিগ্রেটেড কমান্ড সেন্টার থেকে, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার থেকে আমরা কোনো অভিযোগ পাওয়ার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সেখানে পাঠাতে পেরেছি। অথবা যদি ল অ্যান্ড অর্ডার ইস্যু না হয়ে থাকে, যদি অন্য কোনো ইস্যু হয়ে থাকে, তাহলে সেখানে আমরা তাদের যে প্রিসাইডিং অফিসার আছেন, সেক্টর অফিসার আছেন বা অবজারভার আছেন, তাদের সাথে যোগাযোগ করে তাদের কিছু পদক্ষেপ করতে বলেছি, এবং এই পদক্ষেপগুলো প্রায় সব ক্ষেত্রেই আধ ঘন্টার মধ্যে নেওয়া হয়েছে। এতে মানুষের বিশ্বাস হয়েছে যে যা হচ্ছে সেটা ইগনোরড হবে না, সেটা সঙ্গে সঙ্গে তার উপর অ্যাকশন হবে। বাংলায় অনেকগুলো এজেন্ডার মধ্যে একটা এই সরকারের অবশ্যই থাকবে চাকরি দেওয়া, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন স্থায়ীকরণ করা। এটার সাথে দুটো পার্ট জড়িয়ে স্যার। একটা হলো এত টাকা আসবে কোথা থেকে পার্মানেন্ট স্টাফের, এবং দুই, আদৌ এই রিক্রুটমেন্ট পসিবল কি পসিবল নয়? এটা দেখুন, আমি তো এখনো স্টাডি করে উঠতে পারিনি। আমি দেখে তারপর সংশ্লিষ্ট সচিবের সাথে কথা বলবো। সুব্রতবাবু, একটা যেহেতু গোটা বাংলার আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে লাইভ আপনাকে দেখছে, একটা জিনিস না জিজ্ঞেস করে পারছি না আমি, এবং আমাদের মতন মানুষজন জানি যে শুধুমাত্র বুদ্ধদেব বাবু নয়, সিঙ্গুর নিয়ে আপনারও অনেক স্বপ্ন ছিল, এবং আপনি আমার আগের সাক্ষাৎকারেও বলেছিলেন যে সিঙ্গুরকে কি করে ইন্টিগ্রেটেড একটা হাবে তৈরি করা, মানে শুধু গাড়ি নয়, গাড়ির সিট থেকে, সিট বেল্ট থেকে, নাট বল্টু থেকে, গাড়ির পেন্ট কোম্পানি থেকে, সমস্ত কিছু ওই এলাকায় হবে, এবং ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা হাবে তৈরি হবে। এই ধরনের চ্যালেঞ্জ যদি শুভেন্দু অধিকারী আপনাকে নিতে বলে, আপনার কি মনে হয় যে সিঙ্গুরের মতন এরকম বিভিন্ন জায়গা আপনি করতে পারবেন? এক, এবং দুই হলো সিঙ্গুরে ঠিক কি করেছিলেন একটু যদি আমাদের স্মৃতি রোমন্থন করান। সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমি অধিগ্রহণ করার পরে টাটা কোম্পানির তাদের অনেকগুলো পরিকাঠামো তৈরি করে দেওয়ার ছিল, যাতে তারা ওখানে কারখানাটা তৈরি করতে পারেন। যেমন ওখানে জল নিকাশি ব্যবস্থা, যেমন ওখানে বাউন্ডারি ওয়ালটা ওরা নিজেরাই করেছিলেন, কিন্তু বাউন্ডারি ওয়াল করার জন্য যা যা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দেওয়া, তারপরে ভেতরে বা তার চারদিকে কম্পাউন্ড রাস্তা তৈরি করা, পাওয়ার স্টেশন তৈরি করে দেওয়া, এই যে পরিকাঠামোগত যে সমস্ত জিনিস প্রয়োজন ছিল, এগুলো আমরা সিঙ্গুরের জন্য করে দিয়েছিলাম, এবং ওরাও একই সাথে সমান্তরালভাবে ওরা ওদের কারখানাটা তৈরি করেছিল। আর আপনি যে প্রথম যে প্রশ্ন করলেন যে এরকম আবার উদ্যোগ নেওয়া যায় কিনা, আমি বলবো নিশ্চয়ই নেওয়া যায় উদ্যোগ, কিন্তু আমাদের পক্ষ থেকে ইনভেস্টর যারা যারা মানে উদ্যোগ স্থাপন করবেন এখানে, তাদের অ্যাট্রাক্ট করতে হবে। কারণ এখন তো এটা তো একটা প্রতিযোগিতার যুগ, সমস্ত রাজ্য সরকারি, সমস্ত রাজ্যই চাইছে যে তাদের রাজ্যে কারখানা স্থাপন হোক। অনেকে বিভিন্ন রকমের পরিকল্পনা করছেন, বিভিন্ন রকমের সাহায্য দিচ্ছেন, বিভিন্ন রকমের ইনসেনটিভ দিচ্ছেন। তো সেই প্রতিযোগিতায় আমাদের যদি সাফল্য পেতে হয়, তাহলে আমাদের তার চেয়ে ভালো কিছু দিতে হবে। কিন্তু শিল্পের জন্য তো জমি দরকার, মানে যেটা বারবার বিরোধীরা বলতেন একটা সময় যে আকাশে তো শিল্প হবে না। রাজ্য সরকারের তো জমির ব্যাংকিং এই মুহূর্তে খুবই কম, এবং থাকলেও সেটার ইয়ার মার্কিং, তার নিরাপত্তা, এই সমস্ত কিছু তো একটা বড় সমস্যা হবে। না, সমস্যা যে একেবারে নেই আমি বলবো না, কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও আছে, সেটা আমাদের করতে হবে। আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই, সিঙ্গুরের জমি অধিগ্রহণ এবং তার পরবর্তী সমস্যার পরে আমরা প্রায় 7,000 একর জমি অধিগ্রহণ করেছিলাম বিভিন্ন জায়গায়, যার উপরে আপনার পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে খড়গপুরে, আপনার অন্ডালে যে এরোট্রোপলিস যে বিমানবন্দর, প্রাইভেট বিমানবন্দর, সেটা তৈরি হয়েছে। সেখান থেকে দৈনিক 8টা-9টা ফ্লাইট এখন যায় দেশের বিভিন্ন অংশে, এমনকি থাইল্যান্ডেও যায় শুনেছি। তো
এগুলো সবই হয়েছিল সিঙ্গুর পরবর্তী সময়। সুতরাং সিঙ্গুর একটা হয়ে গেছে বলে আগামী দিনে কিছু সম্ভব নয়, এটা মনে করার কোনো কারণ নেই। বর্ধমানের আপনি একটা সময় জেলা প্রশাসক ছিলেন, আপনি বিভিন্ন জেলায় কাজ করেছেন এবং এটা বললে খুব একটা বাড়তি বলা হবে না যে আপনি বাংলার জেলাগুলোকে একেবারে হাতের তালুর মতন চেনেন। এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো বাংলাকে টপ 5-এর মধ্যে নিয়ে আসা, এবং তার জন্য প্রধানমন্ত্রী বা শিল্পমন্ত্রীরাও যেরকমভাবে ঢেলে সাহায্য করবে, মুখ্যমন্ত্রীও সেই চেষ্টাটাই করবে। আপনার কিন্তু এই মুহূর্তে মানে ভ্যান্টেজ পয়েন্ট অনেক, কিন্তু কোন কোন জেলায় কি কি করা যায়, মানে যদি বলেন যে মানে যেরকম ভাঙড়ে কি সত্যি ডেটা সেন্টার খোলা যায়, বর্ধমানে ঠিক কি করা যায়, এটা যদি আমি আপনাকে হাইপোথেটিক্যালি জিজ্ঞেস করি, আপনার কি উত্তর হবে? কিছু জেলা আছে যেখানে কৃষি ওপর নির্ভরশীল যে সমস্ত কারখানা, যে সমস্ত ইন্ডাস্ট্রি, সেগুলো হতে পারে, যেমন সেটা বর্ধমানে হতে পারে, বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমানে। উত্তরবঙ্গের একটা বিরাট অংশে সবজি চাষ হয়, খুব ভালো ফুল চাষ হয়। এই সব জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণের ইউনিট হতে পারে। আবার আমরা যদি এই দিকটা দেখি, খড়গপুর, হাওড়া, এই মানে দক্ষিণবঙ্গের এই অংশটা, এখানে ইঞ্জিনিয়ারিং হাব হতে পারে। আমরা যদি নিউ টাউনের দিকে তাকাই, এখানে আইটি হাব হতে পারে। ইতিমধ্যে আইটি কিছু কোম্পানি এখানে খুলেছেন তাদের অফিস, কিন্তু সেগুলো আরো অনেক বাড়ানো সম্ভব। তো এগুলোকে আমাদের উৎসাহিত করতে হবে। আর এছাড়াও ধরুন মাইনিং বা মাইনিং মেশিনারি, এটা আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই অঞ্চলটায় হতে পারে। তো এই রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের আরো কিছু অংশে ফিশারিজ বা ফিশারি বেসড অনেক ইন্ডাস্ট্রি হতে পারে। তো এটাকে ভালোভাবে পর্যালোচনা করতে হবে, কোন জায়গায় কি ধরনের শক্তি আছে, এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা নিতে হবে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। সুব্রতবাবু, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি ধুরন্ধর সিনেমা দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ধুরন্ধরে একটা ডায়লগ ছিল, ঘায়েল হু ইসিলিয়ে ঘাতক হু। তা আপনার অনেকগুলো ক্ষতচিহ্ন ছিল যখন শেষবার আপনি রাজ্য ছেড়েছিলেন, আবার আপনি রাজ্যে ফিরলেন, রাইটার্স বিল্ডিংয়ে কি অদ্ভুতভাবে ফিরলেন, কিন্তু সচিব হিসেবে নয়, উপদেষ্টা হিসাবে। এখন কি আপনার এই ডায়লগটা খুব মনে পড়ছে? না, আমি ঘায়াল কোনোদিনও হইনি, ঘাতকও নই। আমার কাজ হচ্ছে রাজ্য সরকারের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করব যে সবাইকে সঙ্গে নিয়ে সেই কাজটা আমি করতে পারবো। আচ্ছা, আমাকে জাস্ট লাস্ট 30 সেকেন্ডে একটা উত্তর দিন স্যার, তারপরে আমি আপনাকে আর সময় নষ্ট করব না। অনেক সমালোচক বলছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাথে কাজ করবেন বলেই আপনি গোটা বাংলায় এত মানুষের নাম বাদ দিলেন, এত কিছু করলেন। এটাকে আপনি কি করে কমব্যাট করবেন, এটার ডিফেন্ড আপনি কি করে করবেন? আমি আগেও বলেছি, আবারও বলছি, নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, নাম বাদ দেওয়া যেটা নিয়ে সবারই প্রশ্ন, সেই নাম বাদ দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশন করেননি। সেই নাম বাদ দেওয়া বা সেগুলো কনসিডার করার কাজ, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা করেছেন, এবং তারা যেটা সঠিক মনে করেছেন আমার ধারণা সেইভাবেই তারা করেছেন। সুতরাং এখানে আমি জুডিশিয়ারির ওপর কোনো প্রশ্ন রাখতেই চাই না। এক নম্বর, যা নথি ছিল সেই নথির উপর দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আর আপনি বলছেন যে ইলেকশনের কথা, এটা তো আমার উত্তর দেওয়ার কিছু নেই, এটা মানুষ উত্তর দেবে। 93% মানুষ যদি ভোট দিয়ে থাকেন, তাহলে সেটাই তো এর উত্তর, যে এটা কোনো বিশেষ পার্টির হয়ে কাজ করা হয়েছে, নাকি সাধারণ মানুষ যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেই অনুযায়ী কাজ করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের নতুন উপদেষ্টা, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, গোটা বাংলা এই মুহূর্তে যাদের দিকে তাকিয়ে রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম। আশা করি এরপর আপনার যে যাত্রা, সেই যাত্রা শুভ হবে, এবং আপনিও কুর্সি কি পেটি বাঁধকে এই যে রাজ্য, সেই রাজ্যের যে প্লেন, সেই প্লেনটা ওড়ানোর কাজটা করবেন। অনেক অনেক ধন্যবাদ সুব্রতবাবু, ময়ূকের সাথে কথা বলার জন্য, রিপাবলিক বাংলায় আসার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।